আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? রমজানুল কারিমের ব্যস্ততা এবং নানাবিধ জটিলতার কারণে আমরা কিছুদিন ক্লাস থেকে বিরত ছিলাম। আমাদের ধারাবাহিক উচ্চতর গণিতের অর্থাৎ মাধ্যমিক লেভেলের উচ্চতর গণিত সি কোর্স ক্লাসের আমরা 4টি ক্লাস শেষ করেছি এবং সেখানে আমরা 8.1টা কমপ্লিট করার চেষ্টা করেছি এবং আজকে থেকে আমরা শুরু করছি 8.2 এর বেসিক আলোচনা। এবং আজকের ক্লাসটিতে আমরা আলোচনায় যেটি রেখেছি সেটি হচ্ছে বেসিক। আমাদের ডেসক্রিপশনে একটু লেখাটা আমি পরে সলভ করব। ফার্স্টে বলে নিই যে ডেসক্রিপশনের লেখাটা 8.2 হবে এবং ক্লাস নাম্বার 5 এবং 8.2 এর আজকে হচ্ছে লেকচার নাম্বার 1। তো আজকে আমরা 8.2 এর বেসিক আলোচনাটা করব। আমি দেখছি যে আমার ভিডিওটা ক্লিয়ার কিনা এবং সাউন্ড শোনা যাচ্ছে কিনা। ওকে, ভিডিও ক্লিয়ার এবং সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে। সো আমরা আমাদের আলোচনার দিকে যেতে পারি। তো আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে 8.2 থেকে আমাদের ত্রিকোণমিতি 8.2 থেকে লেকচার 1। যেহেতু রমজান মাস, আমরা ক্লাসগুলো শর্ট টাইমে শেষ করব এবং আজকে খুব খুঁটিনাটি ছোট্ট কয়েকটা বিষয় সম্পর্কে আমরা আলোচনা করে আজকে ক্লাসটি ইতি ঘটাবো এবং তোমরা কন্টিনিউ আমাদের ক্লাসগুলো করতে থাকো। ইনশাল্লাহ ত্রিকোণমিতিতে হায়ার ম্যাথে যে ধরনের সমস্যা আছে ওই সমস্যাগুলো তোমরা নেক্সট সলভ করতে পারবে বলে আমি বিশ্বাস করি। ওকে, আজকের 8.2 এর ফার্স্ট ক্লাসে লেকচার 1-এ আমাদের ধারাবাহিক ক্লাসের পঞ্চম ক্লাস লেকচার নাম্বার 1 এবং আজকে আমাদের আলোচনার বিষয়ের মধ্যে আমরা যে টপিকগুলো রেখেছি সেই টপিকগুলোর মধ্যে একটা টপিক আছে ত্রিকোণমিতির আদর্শ কোণ। ফার্স্ট টপিক হচ্ছে আমরা যেটা পড়ব ত্রিকোণমিতির আদর্শ। আমি আগে তোমাদেরকে বেসিকটা ক্লিয়ার করতেছি। বেসিকটা যখন ক্লিয়ার হয়ে যাবে তখন ম্যাথ তোমাদের জন্য ইজি হয়ে যাবে। তাহলে আমরা ত্রিকোণমিতির আদর্শ কোণ নিয়ে পড়ব। ত্রিকোণমিতিতে অনেকগুলো কোণ আছে, 0 ডিগ্রি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, হ্যাঁ, এভাবে একাধিক কোণ হতে পারে। কিন্তু আদর্শ কোণ বলতে কি বোঝায়? অর্থাৎ যেই কোণগুলোর এক্স্যাক্ট মান ত্রিকোণমিতিতে ডিরেক্টলি বের করা যায় ক্যালকুলেটর ছাড়া, ডিরেক্টলি আমরা ক্যালকুলেশন ছাড়া চিত্রের মাধ্যমে যেগুলোর মানগুলো আমরা বের করতে পারি এগুলোকে আমরা আইডল মান বলবো বা আদর্শ মান বলবো। এই আদর্শ মানগুলো হচ্ছে 6টা। নর্মালি আমরা আদর্শ মান যেগুলো বুঝি 0 ডিগ্রি, 30 ডিগ্রি, তারপর হচ্ছে আমাদের 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং আরেকটা হচ্ছে 90 ডিগ্রি, 1 2 3 4 5 এবং আরেকটা হচ্ছে 180 ডিগ্রি। এই মানগুলোকে ত্রিকোণমিতির আদর্শ মান বলা হয়। এই 6টি মানকে ত্রিকোণমিতির আদর্শ মান বলা হয় এবং এটা হচ্ছে আমরা 8.1-এ পড়েছি। এই প্রসেসটাকে বলা হয় হচ্ছে ষাটমূলকীয় প্রসেস, ষাটমূলকীয় পদ্ধতি, তাই না? এটা হচ্ছে ষাটমূলকীয় পদ্ধতিতে আমরা 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি অর্থাৎ 180, এই যে ষাটমূলকীয় পদ্ধতিতে এই 6টা কোণকে আমরা ত্রিকোণমিতির আদর্শ কোণ বলে থাকি। এবং এগুলোকে আমরা যদি রেডিয়ানে নিয়ে যেতে চাই, আমরা জানি 180 ডিগ্রি মানে সেটা রেডিয়ানে, সেটাকে বলা হয় ফাই রেডিয়ান, ঠিক আছে? আর 90 ডিগ্রি হচ্ছে 180 ডিগ্রির চেয়ে অর্ধেক, মানে 180-কে 2 দ্বারা ভাগ করলে 90 ডিগ্রি আসবে। দ্যাট মিনস 90 ডিগ্রির রেডিয়ান একক হচ্ছে 5/2 রেডিয়ান, অর্থাৎ 5/2 রেডিয়ানে কে আমরা বলবো হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ রেডিয়ান এককে 90 ডিগ্রিকে ধরে নিতে হবে 5/2 রেডিয়ান। ওকে, 60 ডিগ্রি হচ্ছে 180 ডিগ্রিকে 3 ভাগ করলে 60 ডিগ্রি পাবো। দ্যাট মিনস আমরা 5কে যদি 3 ভাগ করি 60 ডিগ্রি পাবো। এটা হচ্ছে ষাটমূলকীয় এবং এটা হচ্ছে বৃত্তীয়। ওকে, সেমলি আমরা 45 ডিগ্রি কিভাবে পাবো? 180 ডিগ্রিকে আমরা কয় ভাগ করলে 45 ডিগ্রি পাবো? 180 ডিগ্রিকে আমরা যদি 4 ভাগ করি তাহলে আমরা 45 ডিগ্রি পাবো, অর্থাৎ 5কে আমরা 4 ভাগ করলে 45 ডিগ্রি পাবো। অনুরূপ 30কে 180-কে কয় ভাগ করলে 30 হয়? 6 ভাগ করলে। দ্যাট মিনস আমরা 5কে যদি 6 ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 5/6 রেডিয়ান। আর 0 ডিগ্রিকে তো আমরা হচ্ছে 180-কে আমরা 0 ডিগ্রি করতে হলে এটাকে আমরা 0 রেডিয়ানে 0 হিসাবেই ধরে নিই। হ্যাঁ, আচ্ছা,
তো নর্মালি এই ছয়টাকে বলা হয় ত্রিকোণমিতির আদর্শ কোণ, এবং এই কোণগুলোকে প্রথমত আমাকে দেখতে হবে যে আমরা জেনারেল মেথে যখন ত্রিকোণমিতি করি তখন আমরা 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, যে দেখো এই যে এত ক্ষুদ্র বিষয়গুলো নর্মালি কেউ পড়ায় না, হ্যাঁ পড়ায় না বিদায় আমরা শুরুটা আমাদের কাছে এটা আস্তে ধীরে আমরা করতে করতে জেনে যাই, কিন্তু করতে করতে জানার চেয়ে জেনে করাটা ভালো নয় কি? তো আমরা জেনেই করব, সেজন্যই আমরা একদম বেসিক লেভেল থেকে আসছি। তো এটা হচ্ছে আমাদের ষাটমূলকীয় পদ্ধতিতে যেটা 180 ডিগ্রি সেটাকে আমরা পাই রেডিয়ান হিসেবে ধরে নেই, আর হচ্ছে 90 ডিগ্রি দ্যাট মিনস 180 ডিগ্রির চেয়ে অর্ধেক যেটা, সেটা হচ্ছে ফাই মিনস যেহেতু 180 ডিগ্রি, ফাই রেডিয়ান্স মিনস যেহেতু 180 ডিগ্রি, আর 90 ডিগ্রিটা 180 ডিগ্রির চেয়ে অর্ধেক, তার মানে 90 ডিগ্রি তার রেডিয়ানে কত হবে, পাইকে 2 ভাগ করলে যা হবে তা। অনুরূপ এখানে ষাটমূলকীয় প্রসেসে যেটা 60 ডিগ্রি, আর হচ্ছে বৃত্তীয় প্রসেসে সেটা 60 ডিগ্রিকে 180 ডিগ্রিকে কয় ভাগ করতে হবে, 3 ভাগ করতে হবে। তো 180 ডিগ্রি তো পাই রেডিয়ান, সেই পাই রেডিয়ানকে আমরা 3 ভাগ করতেছি, 3 ভাগ করে এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে কত, বৃত্তীয় পদ্ধতিতে অর্থাৎ 5/3 রেডিয়ান বলতে আমরা 60 ডিগ্রি বোঝাই। তাহলে নর্মালি আমরা যে মানগুলো, ধরো সাইন 60 ডিগ্রির মান কত, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3, সাইন 60 ডিগ্রির মান √3। তো এই যে সাইন 60 ডিগ্রির মান √3টা আমরা এখন যদি বলা হয় সাইন 60 ডিগ্রির মান যেমন √3, অনুরূপ এখন সাইন 60 ডিগ্রির পরিবর্তে এখানে আর সাইন 60 ডিগ্রি আসবে না, এখানে আসবে সাইন 5/3, এর মান কত, এর মান হবে √3, তাই নয় কি? সো এখন আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে ষাটমূলকীয় প্রসেসে আমরা জেনারেল ম্যাথে যে ম্যাথগুলো করেছি, আমাদেরকে হায়ার ম্যাথের ম্যাথগুলো করতে হয় হচ্ছে বৃত্তীয় পদ্ধতিতে বা স্পেরিক্যাল যে প্রসেস সেই সিস্টেমে, এটা হচ্ছে ষাটমূলকীয় পদ্ধতি, ঠিক আছে? তাহলে আমরা এই ছয়টাকে বলবো ত্রিকোণমিতির আদর্শ কোণ। ওকে, আমাদের আজকের টপিকের নেক্সট যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেই টপিকটা হচ্ছে সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত। নাম্বার 2 টপিক, সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত। এটা হচ্ছে আজকে আমাদের বেসিক আলোচনার দ্বিতীয় অংশ, সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত। এর প্রত্যেকটা পার্ট কিন্তু তোমাদের মেন বইতে আছে, তোমরা এগুলো পড়বে। সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত। আচ্ছা, সূক্ষ্মকোণ বলতে আমরা কি বুঝি? সূক্ষ্মকোণ বলতে বুঝি হচ্ছে যাদেরকে 0 ডিগ্রির চেয়ে বড়, থিটার মানটা, থিটা বলতে আমরা কোণ বোঝাচ্ছি, থিটার মানটা 0 ডিগ্রির চেয়ে বড় এবং 90 ডিগ্রির চেয়ে ছোট হলে এদেরকে বলা হয় সূক্ষ্মকোণ। দেখো 0 ডিগ্রির চেয়ে বড় এবং 90 ডিগ্রির ছোট যেটা হবে সেটাকে আমরা সূক্ষ্মকোণ বলবো। 90 ডিগ্রির চেয়ে বড় হয়ে গেলে বা 90 ডিগ্রি হয়ে গেলে তো সেটা সমকোণ হয়ে যাবে, আর 90 ডিগ্রির চেয়ে বড় যখন হয়ে যাবে তখন সেটা স্থূলকোণ হয়ে যাবে। দ্যাট মিনস সূক্ষ্মকোণ বলতে কি বোঝায়, 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত। তো আমরা 8.1-এ দেখেছি এভাবে করে আলোচনা করে যে একটা বৃত্তীয় পদ্ধতিকে আমরা যখন 4টা ভাগ করি এটাকে বলা হবে ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা থার্ড কোয়াড্রেন্ট, এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট। তো আমরা যদি এই যে এটাকে যদি ও ধরি এবং এটাকে যদি এক্স অক্ষ বিবেচনা করি আর এটাকে যদি ওয়াই ধরি, তাহলে এই লেভেলের মধ্যে ফার্স্ট কোয়াড্রেন্টে যারা আসবে এখানে কিন্তু ত্রিকোণমিতির কি সূক্ষ্মকোণগুলো থাকবে, অর্থাৎ 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে মানগুলো থাকবে। এদিকে আসলে সেটা 90 ডিগ্রি ক্রস করে এদিকে চলে আসবে। সো সূক্ষ্মকোণ বলতে বোঝাবো আমরা এই ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে যে মানগুলো পড়বে সেই মানগুলোকে। এখন এই মানগুলোকে আমরা কিভাবে বের করব? মানগুলো বের করার জন্য আমরা এখানে একটা অক্ষ চিন্তা করি যে ওপি, আমরা এখানে একটা অক্ষ ওপি একটা বিন্দু নিলাম এবং ও পি থেকে আমরা এক্স এর উপর একটা যদি লম্ব নেই, ধরে নিলাম ও থেকে এক্স পর্যন্ত যেই বাহুটা সেটা হচ্ছে এক্স, আর পি এক্স যেটা সেটা হচ্ছে ওয়াই, আর আমরা ধরে নিলাম পি ও যেটা সেটা হচ্ছে আর। এবং আমরা এখানে একটা কিছু বুঝতে হবে, এটাকে আমি ত্রিভুজটাকে খুব সহজে ধরে নিচ্ছি, এখানে আমি আরেকটা সমকোণী ত্রিভুজ নিচ্ছি বোঝার জন্য, এ বি সি। আমি এখন তোমাদেরকে সন্নিহিত বাহু এবং বিপরীত বাহুগুলো বোঝাবো। নর্মালি এটা সমকোণ, এটা নিয়ে আমাদের কোনো কনফিউশন নেই। সো বাকি দুইটা কোণ নিয়ে, কোনটা সন্নিহিত কোণ, আর এটা অলওয়েজ অতিভুজ, হেলানো বাহুটা অলওয়েজ অতিভুজ, এটা নিয়ে কারো কোনো দ্বন্দ্ব নেই। এখন আমাদের কোণ এটা সমকোণ, এটাকে নিয়ে আমরা কোনো কাজ করব না, আমরা কাজ হবে এই কোণকে নিয়ে এবং এই কোণকে নিয়ে। যদি আমি সি কোণ বিবেচনা করি, দেখো যদি আমি সি কোণটা বিবেচনা করি তাহলে অতিভুজের সাথে যেই রেখাটা কোণ উৎপন্ন করবে, এখানে অতিভুজের সাথে কোণ উৎপন্ন করতেছে কে, বিসি বাহুটা, অতিভুজের সাথে যেই রেখাটা কোণ উৎপন্ন করবে সেটাকে বলা হবে সন্নিহিত বাহু। কি বলা হবে? সন্নিহিত
বাহু, আর সন্নিহিত বাহুর অপর নাম হচ্ছে ভূমি। সন্নিহিত বাহুর অপর নাম কি? ভূমি। আর ভূমি ছাড়া অপর যে বাহুটা সেটাকে বলবো আমরা বিপরীত বাহু, আর বিপরীত বাহুর অপর নাম হচ্ছে লম্ব। এখন আমি ধরো কোণটা এইখানে নেই, কোণটা কোথায় দিয়েছি? এখানে আমার কোণ নেই, কোণটা হচ্ছে এইখানে। সেক্ষেত্রে দেখো অতিভুজের সাথে কোণ উৎপন্ন করতেছে কোনটা? এখন অতিভুজের সাথে এ সি অতিভুজের সাথে কোণ উৎপন্ন করতেছে এবি, এবি বাহুটা। সেক্ষেত্রে এখন কিন্তু এই এবি বাহুটাই সন্নিহিত বাহু হয়ে যাবে। মানে এখন ভূমি এটা, এখন বলতে পারো যারা ক্লাস 8 থেকে 9 উঠেছো, যারা 10 উঠেছো তারা তো করে ফেলেছো, যারা 9 উঠেছো তারা বলতে পারো যার কারণে এই বাহুটা কিভাবে ভূমি হয়। হ্যাঁ, এটা ভূমি হয় কারণ আমরা ক্লাস 8 পর্যন্ত এখানে কখনো কোণ ধরে ম্যাথ করি নাই, ঠিক আছে? সো আমাদের কোণ যদি এটা হয় তাহলে অতিভুজের সাথে সম্পৃক্ত সন্নিহিত যে বাহুটা এ বি রয়েছে সেটাকে আমরা বলবো সন্নিহিত বাহু বা ভূমি, অর্থাৎ দাঁড় করানো এই বাহুটা হয়ে যাবে ভূমি, আর এটা হয়ে যাবে আমাদের বিপরীত বাহু। তাহলে কোনটা লম্ব কোনটা ভূমি এবং কোনটা বিপরীত বাহু কোনটা সন্নিহিত বাহু সেটা ডিপেন্ড করবে কার উপর? সেটা ডিপেন্ড করবে আমাদের এই অ্যাক্সিসের উপর, আমাদের কোণটার উপর। হ্যাঁ, আমাদের কোণটা কোথায় আছে সেই কোণের উপর ডিপেন্ড করবে আসলে আমাদের এই সন্নিহিত বাহু কোনটা হবে এবং বিপরীত বাহু কোনটা হবে। সো আমরা যদি এখন এখানে একটু আসি, এই চিত্র থেকে ক্লিয়ার হওয়ার পরে আমরা যদি এখানে একটু আসি, এটাকে যদি আমরা কোণ বলে থিটা কোণ বলে বিবেচনা করে নেই, এটা হচ্ছে আমাদের থিটা কোণ, ঠিক আছে? এখন দেখো এটা যদি আমাদের থিটা কোণ হয়, আমরা করতেছি কি সূক্ষ্ম কোণের ত্রিকোণমিতিক অনুপাত। সূক্ষ্ম কোণের ত্রিকোণমিতিক অনুপাতটা কয়ভাবে হওয়া সম্ভব? অনুপাত মানে হচ্ছে ভাগ, একটার সাপেক্ষে আরেকটা। অনুপাত কাকে বলা হয়? দুটা রাশি একটা থেকে আরেকটা বা একটার সাপেক্ষে আরেকটা কত গুণ বেশি বা কত গুণ কম, এই জিনিসটাকে বলা হয় অনুপাত। তো এখানে কয়টা অনুপাত হওয়া সম্ভব? দেখো প্রথমত আমরা বলি এখানে আমাদের এই ত্রিভুজটার মধ্যে তিনটে অক্ষ আছে, কি কি? ও এক্স, যেটাকে আমরা বলবো সন্নিহিত বাহু বা ভূমি, তাই না? আচ্ছা, সি এক্স, যেটাকে আমরা বলবো হচ্ছে বিপরীত বাহু বা লম্ব। যেহেতু আমাদের কোণ অতিভুজ এটা, অতিভুজের সাথে সন্নিহিত বাহু ও এক্স, সেহেতু সেটা হবে ভূমি বা সন্নিহিত বাহু। আর আমাদের পি ও যেটা আছে এটা হবে হচ্ছে অতিভুজ। আচ্ছা, যেহেতু আমাদের তিনটা বাহু আছে, এই তিনটা বাহুর মধ্যে কয়টা অনুপাত হওয়া সম্ভব? দেখো ভূমির সাথে লম্ব, ভূমির সাথে অতিভুজ হওয়া সম্ভব। ওকে, এই যে এমন ভূমির সাথে লম্ব হওয়া সম্ভব, আবার ভূমির সাথে অতিভুজ হওয়া সম্ভব। আবার দেখো আমি কিন্তু একদম এই যে ক্লাসটা করাচ্ছি এটা কিন্তু জেনারেল মেথেও তোমাদের কাজ দিবে। আবার লম্বের সাথে ভূমি এবং লম্বের সাথে অতিভুজ হওয়া সম্ভব। লম্বের সাথে ভূমি আবার লম্বের সাথে অতিভুজ হওয়া সম্ভব। আচ্ছা, এরপর দেখো সেমলি অতিভুজের সাথে ভূমি হওয়া সম্ভব, আবার অতিভুজের সাথে লম্ব হওয়া সম্ভব। তাহলে আমরা এখানে কি করতেছি? অতিভুজের সাথে লম্ব হওয়া সম্ভব, আবার অতিভুজের সাথে ভূমি হওয়া সম্ভব। তাহলে কি হলো? আমরা কয়টা অনুপাত পেয়েছি? 6টা। কিভাবে? দেখো ভূমির সাথে লম্ব হওয়া সম্ভব, আবার ভূমির সাথে অতিভুজ হওয়া সম্ভব, রাইট? আবার দেখো লম্বের সাথে যেমন ভূমি হওয়া সম্ভব, আবার লম্বের সাথে অতিভুজ হওয়া সম্ভব। এখন অতিভুজের সাথে যেমন ভূমি হওয়া সম্ভব, অতিভুজের সাথে আবার লম্ব হওয়াও সম্ভব। এই যে 6টা অনুপাত পাচ্ছি আমরা, মানে হচ্ছে একটা সমকোণী ত্রিভুজে আমরা নর্মালি 3টা অ্যাক্সিস পাই, 3টা রেখা পাই, 3টা অক্ষ পাই, সেগুলো দ্বারা আমরা 6টা অনুপাত করতে পারি। কয়টা অনুপাত? 6টা। এই 6টা অনুপাতকে আমরা ত্রিকোণমিতিতে নামকরণ করছি সাইন থিটা, কস থিটা, টেন থিটা, কট থিটা, কসেক থিটা এবং সেক থিটা। তো এখন কোনটা কি সেটা মনে রাখতে হবে আমাদেরকে। আমরা সিরিয়ালে যাই, যেটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, যেটা এটার নাম হচ্ছে সাইন থিটা। এটার নাম কি? সাইন থিটা। আর সাইন থিটার বিপরীত হচ্ছে কসেক থিটা। আমি আরেকটু সহজ করি, সিরিয়ালে যাই আমি। সাইন থিটা, কস থিটা, সেক থিটা, তারপর হচ্ছে আমাদের টেন থিটা, কট থিটা, সেক থিটা, কসেক থিটা। দেখো সাইনের বিপরীত কসেক থিটা, কসের বিপরীত সেক থিটা, এবং এখানে সেক থিটা আসবে না, সাইন কস, আর টেনের বিপরীত হচ্ছে কট থিটা। আমি 7টা অনুপাত লিখে ফেলেছিলাম। তাহলে এখানে টোটাল কয়টা অনুপাত? 6টা অনুপাত। সাইনের বিপরীত হচ্ছে কে? কসেক থিটা। কিভাবে? এই যে লম্ব বাই অতিভুজ যদি সাইন থিটা হয়, এটাকে আমরা সাইন থিটা ধরে নেই লম্ব বাই অতিভুজটাকে, তাহলে অতিভুজ বাই লম্ব কোথায় আছে? এই যে অতিভুজ বাই লম্ব, এটা হচ্ছে আমাদের কসেক থিটা, এটা হচ্ছে আমাদের কসেক থিটা। আচ্ছা, তারপর
হচ্ছে আমাদের সাইন থিটার পরে কস থিটাটা কি, কস থিটাটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, এই যে এটা হচ্ছে কস থিটা আমাদের কস থিটা, আর কস থিটার বিপরীত হচ্ছে সেক থিটা, দ্যাট মিনস অতিভুজ বাই ভূমি, এই যে এটা হচ্ছে কস থিটার বিপরীত হচ্ছে সেক থিটা। তারপর বাকি কোনটা, লম্ব বাই ভূমি, এটা হচ্ছে আমাদের ট্যান থিটা, আর ভূমি বাই লম্ব এটা হচ্ছে আমাদের কট থিটা, এটা হচ্ছে ট্যানের উল্টা। ঠিক আছে, তাহলে আমরা আজকে যে বিষয়টা এখানে দেখতে পারলাম যে একটা চিত্র থেকে সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত থেকে 3 ধরনের বাহু হওয়া সম্ভব, একটা সমকোণী ত্রিভুজ বিবেচনা করলে 3 ধরনের বাহু হওয়া সম্ভব। এই 3 ধরনের বাহুকে আমরা টোটাল কাজ করলে 6টা অনুপাত পাই, সেগুলো কি কি, এই যে এই 6টা অনুপাত, এবং এই 6টা অনুপাতের মধ্যে যেটা লম্ব বাই অতিভুজ আছে এটাকে আমরা সাইন থিটা বলি। এটা মনে রাখার জন্য সুন্দর একটা কৌশল আছে, সাগরে লবণ অনেক, সাগরে মানে সাইন থিটা, লবণ মানে লম্ব, অনেক মানে অতিভুজ, সাগরে লবণ অনেক মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। আর যখন তুমি সাইন থিটা মনে রাখতে পারবে তুমি কসেক থিটা মনে রাখতে পারবে, কারণ কসেকটা হচ্ছে সাইন উল্টা। এই 6টা অনুপাত তোমাকে থ্রুলি মুখস্থ করে ফেলতে হবে, ঠাড়া মুখস্থ, টিএম ঠাড়া মুখস্থ, সাইন কস ট্যান কট সেক কসেক এভাবে করে মুখস্থ করে ফেলতে হবে। তাহলে তুমি যখন এই 6টা মুখস্থ করে ফেলবে, আর নেক্সট যে কস থিটা মনে রাখার জন্য একটা সহজ সূত্র আছে, সেটা হচ্ছে কবরে ভূত অনেক, কবরে মানে কস, ভূত মানে ভূমি, অনেক মানে অতিভুজ, আর কসের উল্টা হচ্ছে আমাদের সেক, তার মানে কস যদি ভূমি বাই অতিভুজ হয় সেক হবে অতিভুজ বাই ভূমি। আর ট্যান থিটা মনে রাখার জন্য একটা সূত্র আছে হচ্ছে টেরা লম্বা ভূত, কেমন, টেরা লম্বা ভূত, ভূতের নাম শুনলে সবাই আমরা ভয় পাই, তারপরও সহজে মনে রাখার জন্য আমরা সেটা বলি টেরা লম্বা ভূত, টেরা মানে ট্যান, লম্বা মানে লম্ব, আর ভূত মানে ভূমি, টেরা লম্বা ভূত মানে হচ্ছে কি ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, আর ট্যান থিটার বিপরীত হচ্ছে কট থিটা ভূমি বাই লম্ব। সো এই যে এই মানগুলো হচ্ছে আমাদের সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত, এই 6টা আমাদের অনুপাত হওয়া সম্ভব। এবং এখানে তাহলে আমরা মনে রাখবো সাইন থিটা সমান কি, সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান কি, কস থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি, আর কট থিটা হচ্ছে ভূমি বাই লম্ব, সেক থিটা হচ্ছে অতিভুজ বাই ভূমি, কোসেক থিটা হচ্ছে অতিভুজ বাই লম্ব। এই যে 6টা অনুপাত আছে এই 6টাকে বলা হয় সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত, এবং এই সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো দিয়ে আমাদের নেক্সট ম্যাথগুলো করতে হবে। এটা ছিল আমাদের আজকে সেকেন্ড টপিক, এবং আমরা চলে যাব পরবর্তী টপিকে। আচ্ছা, আমাদের পরবর্তী যে টপিকটা সেটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত সংক্রান্ত কতিপয় অভেদ। ত্রিকোণমিতিক অনুপাত সংক্রান্ত কতিপয় অভেদ, এটা হচ্ছে তোমাদের বইয়ের 165 পৃষ্ঠা পাবে, তোমাদের মেন বইয়ের 165 পৃষ্ঠা, ত্রিকোণমিতিক অনুপাত সংক্রান্ত কতিপয় অভেদ। এই যে ত্রিকোণমিতিক অনুপাত সংক্রান্ত কতিপয় অভেদের মধ্যে আমরা আগে জানতে হবে অভেদ বলতে কি। তোমরা যারা হায়ার ম্যাথের সেকেন্ড চ্যাপ্টারটা পড়েছো অবশ্যই তোমরা অভেদ সম্পর্কে জানো। অভেদ, ভেদ মানে কি, ভেদ মানে হচ্ছে পার্থক্য, ডিফারেন্স, হ্যাঁ, ভেরিয়েশন, বিভিন্ন, অর্থাৎ তোমার ডিফারেন্সটা, পার্থক্যটা আমরা অভেদ বলতে, ভেদ বলতে যেটা বুঝি। ওকে, আর অভেদ মানে কি, অ মানে না, এটা ভেদকে ঋণাত্মক অর্থ করে দেয়, অভেদ, কোনো ভেদাভেদ নেই, আমরা বলি না কোনো ভেদাভেদ নেই, এই যে অভেদ বলতে ভেদাভেদ নেই মানে হচ্ছে কোনো একটা ইকুয়েশনের, কোনো একটা সমীকরণের বাম পক্ষ এবং ডান পক্ষ, বাম পক্ষ এবং ডান পক্ষ যখন একই মান দিবে তখন এগুলোকে অভেদ বলা হয়। বীজগণিতে, ত্রিকোণমিতিতে যত ধরনের সূত্র আছে সবগুলোই অভেদ। কেন অভেদ? ধরো আমি বীজগণিতের একটা সূত্র লিখি, তোমাদের এই পরিচিত a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা একটা অভেদ। কেন অভেদ? কারণ এই পাশের মানটা এবং এই পাশের মানটা সমান। এটা চিনার জন্য আরেকটা সহজ প্রসেস আছে, সেটা হচ্ছে এই পাশে একটা পদ যার মাত্রা হচ্ছে 2, এই পাশে 3টা পদ, এর মাত্রা হচ্ছে 2, এখানেও এর মাত্রা 1, বির মাত্রা 1, টোটাল যোগ করলে মাত্রা 2, এখানে বির মাত্রা 2। দেখো উভয় পাশে যতগুলো পদ আছে প্রতিটি পদের মাত্রা যখন সমান হবে তখন তাদেরকে আমরা অভেদ বলবো। এখন যদি তুমি অভেদ চিনতে তবুও কষ্ট হয়, আমি আরেকটু সহজ করি। নর্মালি এটা জেনে রাখো যত ধরনের সূত্র আছে সবগুলোই অভেদ। আরেকটু জেনে নাও, ধরো আমি ধরলাম যে এর মান 1, বির মান 2। আচ্ছা, এই মানগুলো যদি আমি এখানে বসাই, এর মান 1 প্লাস বির মান যদি 2 বসাই হোল স্কোয়ার করি ইকুয়াল টু এখানে এর মান যদি 1 স্কোয়ার করি ইন্টু 2, এর মান 1, বির মান 2 প্লাস বির মান 2 স্কোয়ার, ক্যালকুলেশন করলে কি পাই? 1 আর 2 যোগ করলে 3 স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস 2 দুগুণে 4 প্লাস 4, দ্যাট মিনস 9 ইকুয়াল টু 4 4 8 8 1 9। দেখছো কি হয়ে গেছে? ইকুয়াল হয়ে গেছে না? দ্যাট মিনস এখানে এই সূত্রের মধ্যে অভেদ বলতে আমরা বুঝাবো যে উভয় পাশে যতগুলো পদ থাকবে প্রতিটা পদের মাত্রা সমান যদি হয় তা অভেদ হবে। অর
যদি আমরা এরকম কিছু একটা সিম্পল মান নিয়ে যদি আমরা পরীক্ষা করে দেখি যে অভেদ হবে কিনা, উভয় দিকে সমান মান আসছে কিনা, সেক্ষেত্রে সেটা অভেদ হবে। সো এই যে ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রেও এমন কিছু অভেদ আছে। তো ওই অভেদগুলোর মধ্যে ত্রিকোণমিতির মধ্যে নর্মালি আমরা 3টে অভেদ পাই, সেগুলো আমরা একটু দেখব। তার মধ্যে একটা হচ্ছে নাম্বার 1 sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান 1, নাম্বার 2 sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান 1, নাম্বার 3 cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা সমান 1। এই 3টা অভেদ আমাদের ত্রিকোণমিতিতে রয়েছে, এগুলোকে আমরা প্রমাণ করব। আসলে এই যে এই পাশে এটা সমান 1 দেওয়া হয়েছে, এটা সত্য কিনা। ওকে রাইট, নেক্সট আমরা স্টার্ট করি যে ধরে নাও ও পি ও এক্স ওয়াই এটা আমাদের পি বিন্দু। আমরা এখানে একটা রেখা নিলাম, যেটা হচ্ছে ধরো আমরা এই বিন্দুটাকে ধরলাম যে এ বি, ঠিক আছে, এটাকে আমরা এ বি ধরে নিলাম। এখন অভেদটা যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা একটু আগে সাইন থিটা কস থিটা এই মানগুলো আমরা পড়েছি। দেখো আমরা এই অভেদটাকে আগে একটু প্রমাণ করার চেষ্টা করি। অভেদটাকে যদি আমরা প্রমাণ করার চেষ্টা করি, আমি এই পাশটা রাখলাম না, যে লেফট হ্যান্ড সাইড কি আছে আমাদের, লেফট হ্যান্ড সাইড হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। আচ্ছা, সাইন থিটা মানে কি আমরা কিছুক্ষণ আগে পড়েছি, সাইন থিটা আমাদের কোণ কিন্তু এটা। তো সাইন থিটা মানে কি, আমি এটাকে ধরে নিয়েছি এক্স, এটাকে ধরে নিয়েছি ওয়াই, এটাকে ধরে নিয়েছি আর, প্রথমেই এটা ধরে নিয়েছিলাম। আচ্ছা, তো তাহলে সাইন থিটার সমান আমরা জানি হচ্ছে লম্ব বাই অতিভুজ। থিটা যদি এটা হয়, এটা হচ্ছে সন্নিহিত বাহু, এটা হচ্ছে বিপরীত বাহু, আর বিপরীত বাহুটাই হচ্ছে লম্ব, মানে এ বিটা হচ্ছে লম্ব, এ বি মানে কে ওয়াই, অতিভুজ কে আর। তাহলে সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। আর এখানে সাইনের উপর কি আছে, স্কয়ার আছে, সো আমরা এখানে স্কয়ার দেব, সাইনের উপর যেটা স্কয়ার আছে আমরা এখানে স্কয়ার দেব। প্লাস কস থিটা সমান আমরা কি জানি, কস থিটা সমান হচ্ছে সন্নিহিত বাহু বাই অতিভুজ। তো সন্নিহিত বাহুকে এক্স, এক্স বাই আর, এক্স বাই আর হোল স্কয়ার। আচ্ছা, তো এখন এই জায়গাটাতে এই যে ওয়াই স্কোয়ার বাই আর এবং এই জায়গাটাতে আমরা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা যে মানটা পেয়েছি, এটাকে যদি আমরা যদি মডিফাই করি, তাহলে উপরে পাবো ওয়াই স্কোয়ার, নিচে পাবো আর স্কোয়ার, প্লাস এখানে পাবো এক্স স্কোয়ার, প্লাস এখানে পাবো আর স্কোয়ার। যদি আমরা লসাগু করি তাহলে আমরা কি পাই, আর স্কোয়ার, আর এখানে পাবো হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তাই না। এখন এখান থেকে আমরা একটা পিথাগোরাসের উপপাদ্য জানি, সেই পিথাগোরাসের উপপাদ্যটা চিরচেনা উপপাদ্য, তোমরা ক্লাস 8-এ পড়েছো, যে উপপাদ্যটা হচ্ছে অতিভুজের বর্গ ইকুয়াল টু লম্বের বর্গ প্লাস ভূমির বর্গ। এখানে অতিভুজকে আর মানে হচ্ছে আর স্কোয়ার ইকুয়াল টু লম্বকে ওয়াই স্কোয়ার প্লাস ভূমিকে এক্স স্কোয়ার। এটা আমরা ক্লাস 8-এ পড়েছি, পিথাগোরাসের উপপাদ্য। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, অতিভুজ হচ্ছে আর, আর এর উপর অঙ্কিত বর্গ হচ্ছে অপর দুই বাহু, অপর দুই বাহুকে লম্ব এবং ভূমি, লম্ব এবং ভূমির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। সেক্ষেত্রে এই যে আর স্কোয়ার সমান ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার লিখতে পারি, মানে এখানে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার যেটা আছে এটার পরিবর্তে আমরা আর স্কোয়ার লিখতে পারি। দ্যাট মিনস উপরে আর স্কোয়ার নিচে আর স্কোয়ার, কাটাকাটি করলে 1। সো আমরা এখানে পাচ্ছি কত, 1, অর্থাৎ এটা একটা কি অভেদ। সো লেফট হ্যান্ড সাইড থেকে বাম পক্ষ থেকে কাজ করে ডান পক্ষ যদি মিলানো যায়, সেক্ষেত্রে আমরা বলবো এটা একটা হচ্ছে অভেদ, তাই না, এটা একটা অভেদ। অনুরূপভাবে আমরা এই অভেদগুলোকেও প্রমাণ করতে পারি। কিভাবে আমি দেখিয়ে দিই। আমরা 1 নম্বর অভেদটা কিন্তু প্রমাণ করেছি, এখন আমরা 2 নম্বর অভেদটার দিকে যাব। 2 নম্বর অভেদটা দেখাবো, 3 নম্বর অভেদটা তোমরা নিজেরাই করতে পারবে। তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা। সেক থিটা সমান আমরা জানি কসের উল্টো, কসের উল্টো মানে হচ্ছে কস যদি এক্স বাই আর হয় তাহলে সেক হবে আর বাই এক্স। তোমরা সবাই অলরেডি সেটা বুঝে গিয়েছো, উপরে স্কয়ার আছে সেজন্য স্কয়ার দিয়েছি। আর টেন থিটা, টেন থিটা মানে কি মনে আছে, টেরা লম্বা ভূত, টেন থিটা লম্ব বাই ভূমি। তো এখানে লম্ব হচ্ছে ওয়াই, ভূমি হচ্ছে এক্স, অর্থাৎ ওয়াই বাই এক্স, উপরে স্কয়ার সেজন্য স্কয়ার দিয়েছি। আচ্ছা, স্কয়ারগুলো আলাদা আলাদা ভেঙে দাও। কেমন, রমজান রোজা রেখেছো সবাই, তবু একটু কষ্ট করে ভেঙে দাও, ভাঙতে একটু কষ্ট যদিও হবে, একটু ভেঙে দাও। আচ্ছা, আমরা লসাগু করছি, লসাগু এক্স স্কোয়ার পাবো, এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে 1 পাচ্ছি, হ্যাঁ, 1কে দিয়ে আর স্কোয়ার গুণ করলে আর স্কোয়ার পাই, মাইনাস এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করলে 1 পাই, 1কে দ্বারা ওয়াই স্কোয়ার গুণ করলে ওয়াই স্কোয়ার পাই, তাই না। এখন আমরা এখানে সেম আবার পিথাগোরাসের সেই চিরচেনা উপপাদ্যটাতে আসি। অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার
প্লাস ভূমি স্কোয়ার। এখন এটাকে এটার সাথে আমরা মিলানোর চেষ্টা করি। এই যে ওয়াই স্কোয়ারকে এদিকে পাঠিয়ে দিই, এখানে ওয়াই স্কোয়ার কী আছে, প্লাস আছে না, এদিকে যদি পাঠিয়ে দিই তাহলে ওয়াই স্কোয়ারটা মাইনাস হয়ে যাবে, এদিকে আর অনলি এক্স স্কোয়ার থাকবে। তাহলে কী হয়, এই যে আর স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের জায়গায় আমরা এক্স স্কোয়ার বসাতে পারি। সো আর স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের জায়গায় আমরা বসাতে পারি এক্স স্কোয়ার, নিচেও এক্স স্কোয়ার, কাটাকাটি করলে কী হয়, 1 হয়। দ্যাট মিনস এটার ক্ষেত্রেও কি হচ্ছে, এই মানটা ইকুয়াল টু 1 হচ্ছে। আশা করছি এখানে যে আরেকটা অভেদ আছে সেই অভেদটা তোমরা অবশ্যই বের করতে পারবে এবং এক্ষুনি ক্লাস শেষ হওয়ার সাথে সাথে তোমরা সেই অভেদটা কী করবে, ক্লিয়ার করে ফেলবে। হ্যাঁ, ওকে, আমরা আমাদের সেকেন্ড পার্টটা শেষ করেছি, অর্থাৎ আমাদের যে এখানে যে সেকেন্ড পার্টটা আছে আমরা আমাদের সেই সেকেন্ড পার্টটা শেষ করেছি। তোমরা কারা কারা যুক্ত হয়েছ এবং আমার সাউন্ড ভিডিও ক্লিয়ার হচ্ছে কিনা আমাকে একটু জানাও। আর কারো যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে জানাও। হ্যাঁ, সালাম দিয়েছো আমাকে, ওয়ালাইকুম সালাম। আমি তোমাদের বেসিক নিয়ে আলোচনা করছি, 8.2 এর একদম শুরুর বেসিক থেকে আমি আলোচনা করতেছি। হ্যাঁ, একদম শুরুর বেসিক, যে জিনিসটা তোমাদের জেনারেল ম্যাথের জন্য যেমন হেল্পফুল হবে, হায়ার ম্যাথের জন্য হেল্পফুল হবে। আরেকটি হচ্ছে আমার এখানে লেকচারের আলোচনার ক্ষেত্রে উপরে যে ডেসক্রিপশনটা দেওয়া আছে সেই ডেসক্রিপশনে ক্লাস 3 এর জায়গায় ক্লাস 5 হবে, আমি পরে সেটা এডিট করে নেব। অধ্যায়ের 8.1 এর জায়গায় 8.2 হবে এবং লেকচার 3 হবে, লেকচার নাম্বার 3 এর পরিবর্তে লেকচার নাম্বার 1 হবে, অর্থাৎ 8.2 এর 1 নাম্বার লেকচার হবে আর এখানে টপিকটা চেঞ্জ হবে। ওকে, তাহলে আমরা আমাদের আলোচনার আরেকটি টপিক শেষ করেছি। আমরা নেক্সট ত্রিকোণমিতির অনুপাত সংক্রান্ত কতিপয় অভেদ যেটা আছে এটা তোমাদের মেন বইয়ের 165 পৃষ্ঠায় আছে, আমি আবারও বলে দিয়েছি। 165 পৃষ্ঠা থেকে তোমরা এই অভেদগুলো কন্টিনিউ করে আবার রিপিট করে নিবে। ওকে, আমরা আমাদের আজকের আলোচনা, যেহেতু রমজান মাস আমরা বেশি সময় নিব না, আমরা আমাদের আজকের আলোচনার নেক্সট স্টেপে যাব। নেক্সট স্টেপ যেটা সেটা হচ্ছে পরবর্তী স্টেপটা হচ্ছে বিভিন্ন চতুর্ভাগে ত্রিকোণমিতিক অনুপাতের চিহ্ন। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই টপিকগুলো না জানলে আমরা ত্রিকোণমিতি অনেক সময় ভয় পাই, অনেক সময় করি না, করতে পারি না। কারণ হচ্ছে আমরা সরাসরি অনুশীলনীতে যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলোতে চলে যাই, সরাসরি অনুশীলনীর ম্যাথগুলোতে আমরা চলে যেতে অভ্যস্ত বিদায় আমরা ম্যাথের মজাটা বুঝতে পারি না। আসলে ম্যাথ যে কত মজা, ম্যাথ কিন্তু মজা করে করে পড়ানো যায়। হ্যাঁ, তবে সেটা অনেক সময়ের ব্যাপার, আমি সময় নিচ্ছি না। ইনশাল্লাহ রমজান শেষ হয়ে গেলে তোমাদেরকে চেষ্টা করবো যখন অনেক বেশি কথা বলতে পারবো, একটা ক্লাস 2 ঘন্টা 3 ঘন্টা করে নেওয়া যায়। আমি একটা গ্রুপে নিয়েছিলাম, এরকম নেওয়া যায়। লং ক্লাস যখন হবে তখন মজা করে ক্লাস নেওয়া যাবে। সো এখন যেহেতু শুধুমাত্র আমরা প্রয়োজনীয় আলোচনাগুলোই করছি, সেহেতু আমরা মজা জিনিসটা, আর একটু রমজান মাস সেহেতু মজা থেকে একটু দূরে থাকছি। হ্যাঁ, ওকে, আমাদের নেক্সট আলোচনা হচ্ছে বিভিন্ন চতুর্ভাগে ত্রিকোণমিতিক অনুপাতের চিহ্ন। এগুলো যখন ভালোভাবে বুঝবে তখন তোমরা পরবর্তী ম্যাথগুলো ইজিলি করতে পারবে। বিভিন্ন চতুর্ভাগে ত্রিকোণমিতিক অনুপাতের চিহ্ন, বিভিন্ন চতুর্ভাগে ত্রিকোণমিতিক অনুপাতের চিহ্ন। দেখো তোমাদের বইতে 8.2 এর আগে অনেকগুলো বেসিক আলোচনা আছে, অনেকগুলো বেসিক আলোচনা আছে। সেখান থেকে আমি বাছাই করে করে সামান্য কয়েকটা বেসিক আলোচনা নিয়েছি, যেগুলো না করলেই নয়, যেগুলো তোমাকে করতেই হবে। এবং এগুলো আমি যখন আলোচনা করতেছি এই আলোচনাগুলো তুমি সাথে সাথে কমপ্লিট করে ফেলবা। আচ্ছা দেখো একটু খেয়াল করো যে এই রেখাটা আমরা এইভাবে করে একটা বৃত্তকে কেন্দ্র করলে আমরা 4টা সমকোণ পাই, যেটার এটাকে বলবো আমরা ফার্স্ট কোয়াড্রেন্ট বা প্রথম চতুর্ভাগ। ফার্স্ট কোয়াড্রেন্ট বা প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট, এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট। প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ এবং চতুর্থ চতুর্ভাগ। একটা বিষয়, যখন ওয়াই অক্ষ বলতে দাঁড়ানো অক্ষগুলোকে বোঝায়, এটা হচ্ছে আমাদের মূল অ্যাক্সিস, ও এক্সটা মূল অ্যাক্সিস বা মূল রেখা। এই রেখাটা হচ্ছে পজিটিভ, যখন সেটা এদিকে চলে আসবে ও এক্স প্রাইম তখন এটা হয়ে যাবে নেগেটিভ, মানে এটা হচ্ছে এক্স এর জন্য পজিটিভ এক্স, এটা হচ্ছে নেগেটিভ এক্স, এটা হচ্ছে পজিটিভ এক্স। ঠিক ওয়াই এর ক্ষেত্রে এটা হচ্ছে পজিটিভ ওয়াই, এদিকে হচ্ছে উপরের দিকে হচ্ছে পজিটিভ ওয়াই, নিচের দিকে হচ্ছে নেগেটিভ ওয়াই। এখন আমরা দেখব আমাদের যে 6টা অনুপাত, এই যে সাইন, কস, টেন, সেক, টেন, কট, সেক, কসেক। দেখো আমি কিন্তু তোমাদেরকে সরাসরি ডিরেক্টলি বলতে পারতাম যে এখানে সবগুলো অনুপাত পজিটিভ,
এখানে হচ্ছে আমাদের এই যে সাইন আর কসেক পজিটিভ, এখানে হচ্ছে আমাদের টেন আর কট পজিটিভ, এখানে হচ্ছে আমাদের হচ্ছে স্যাক আর কস পজিটিভ, এভাবে বলতে পারতাম। কিন্তু আমরা ডিরেক্ট মুখস্থ না করে আমরা বুঝবো আসলে কোন জায়গায় কোনটা কেন পজিটিভ হচ্ছে কেন নেগেটিভ হচ্ছে, বুঝে বুঝে যখন পড়বো তখন আমাদের বিষয়গুলো কিন্তু খুব সহজে মনে থাকবে এবং আমরা সেটাও ভুলে গেলেও পড়া ভুলে গেলেও এই চিত্র অনুযায়ী সেটা আমরা কি করতে পারবো, বের করতে পারবো, আয়ত্ত করতে পারবো। তো যাই হোক, ফার্স্ট কোয়াড্রেন্ট, সাপোজ আমরা প্রতিটা রেখার জন্য আমরা এখানে একটা রেখা চিন্তা করে নিলাম। হ্যাঁ, একটা রেখা চিন্তা করে নিলাম। এখন একটা রেখা যদি আমরা চিন্তা করে নেই তাহলে এই রেখাটাকে আমরা ধরে নিলাম হচ্ছে ওপি, এবং এখানে আমি একটা বাহু লম্ব অঙ্কন করলাম। দেখো যখন এই রেখাটা অঙ্কন করতেছি তখন আমাদের এই এক্সটাও পজিটিভ, ওয়াইটাও উপরের দিকে যাচ্ছে, দ্যাট মিনস ওয়াইটাও পজিটিভ। এখানে কি হয়, এখানে এক্সটাও পজিটিভ, ওয়াইটাও পজিটিভ, আর অতিভুজ তো অলওয়েজই পজিটিভ, আমরা এটাকে আর হিসাবে ধরে নিচ্ছি, এটা ওয়াই এটা এক্স। যখন আমরা ফার্স্ট কোয়াড্রেন্টটা হিসাব করছি তখন এখানে এক্সটা যেমন পজিটিভ, ওয়াইটাও পজিটিভ, আরটাও পজিটিভ। তো এখানে দেখো সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, তো লম্বও পজিটিভ অতিভুজও পজিটিভ, তার মানে যে মানটা আসবে নতুন সেটাও পজিটিভ। ওকে, তারপরে কসের ক্ষেত্রে হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমিও পজিটিভ অতিভুজও পজিটিভ, সবগুলো পজিটিভ। সুতরাং এখানে যে অনুপাতগুলো আসবে সবগুলোই কি হবে, পজিটিভ হবে। আমরা মনে রাখবো ফার্স্ট কোয়াড্রেন্টে যতগুলো মান আসবে সবগুলোই কি আসবে, পজিটিভ আসবে, সহজে মনে রাখবো। আচ্ছা, এরপরে সেকেন্ড কোয়াড্রেন্টে আসি। সেকেন্ড কোয়াড্রেন্টে আমরা খেলা খেলবো। এখন সেকেন্ড কোয়াড্রেন্টের খেলা চলবে। কি খেলা হয় দেখো, এখানে আমরা একটা রেখা নেই, এখানে একটা ভূমি নেই, ধরো এখন এটা হচ্ছে ফি, হ্যাঁ এটা হচ্ছে আমাদের এক্স প্রাইম, ওকে এটা হচ্ছে আমাদের থিটা। এখন তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে এই যে ওয়াইটা, এটা কি ওয়াইটা পজিটিভ উপরের দিকে, ওয়াইটা পজিটিভ, এক্সটা যেহেতু এদিকে চলে আসছে এক্সটা কি নেগেটিভ, আর অতিভুজটা তো পজিটিভই। এখন দেখো সাইন থিটার ক্ষেত্রে কি হয়, সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি, লম্বকে ওয়াই, সরি লম্ব বাই অতিভুজ, অতিভুজ হচ্ছে আর, এটা হচ্ছে ওয়াই, তাই না, অতিভুজ হচ্ছে কে আর, লম্ব হচ্ছে ওয়াই, তো ওয়াই বাই আর। এখানে দেখা যাচ্ছে যে ওয়াইও পজিটিভ আরও পজিটিভ, সো সাইন থিটা পজিটিভ হবে এখানে, তাই না, এখানে সাইন থিটা কি হবে, পজিটিভ হচ্ছে। আচ্ছা, কসের ক্ষেত্রে আসো, কস হচ্ছে আমরা জানি ভূমি বাই অতিভুজ, ভূমিটা কি মাইনাস এক্স, এই যে মাইনাস এক্স, আর অতিভুজকে আর, একটা যেহেতু মাইনাস একটা যেহেতু প্লাস, সো আনসারটা কি আসবে, কসটা মাইনাস আসবে। সুতরাং এই ঘরে কসটা কি আসবে, মাইনাস আসবে। আর টেনটা হচ্ছে কি, টেন হচ্ছে লম্ব বাই ভূমি, যেহেতু মাইনাস চিহ্নযুক্ত একটা পদ আছে টেনটাও মাইনাস হবে। কটটা কি ভূমি বাই লম্ব, ভূমিটা মাইনাস সেজন্য কটটাও মাইনাস আসবে। সেকটা কি, সেকটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, যেহেতু ভূমিটা মাইনাস সেহেতু এটাও মাইনাস হবে। আর কোসেকটা কি অতিভুজ বাই লম্ব, এখানে কোনো মাইনাস নেই, সুতরাং অতিভুজটা প্লাস আসবে। তাহলে দ্বিতীয় চতুর্ভাগে এই দুইটা কি আসবে, প্লাস আসবে। এরা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগের জন্য প্লাস, দ্বিতীয় চতুর্ভাগের জন্য প্লাস, কে কে, সাইন থিটা এবং কোসেক থিটা। ওকে, আমরা দ্বিতীয় চতুর্ভাগ শেষ করলাম। এখন আসলে থার্ড কোয়াড্রেন্টে আসলে ঘটনাটা কি হয়, থার্ড কোয়াড্রেন্টে আমাদের ঘটনাটা কি হচ্ছে আমরা একটু দেখি। ঠিক এভাবে একটা রেখা নেই, এটা হচ্ছে আমাদের ফি, আমরা এইভাবে আঁকি। এখন ওয়াইটা কোন দিকে, ওয়াইটা নেগেটিভ, তাই না, আর আরটা পজিটিভ, এখানে এক্সটাও কি নেগেটিভ। যখন থার্ড কোয়াড্রেন্টে এসেছি সরি, এক্সটাও নেগেটিভ ওয়াইটাও নেগেটিভ, এক্সটাও নেগেটিভ ওয়াইটাও নেগেটিভ, তাহলে থার্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে দেখো যদি উভয়টা কি হয়, মাইনাস হয়, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। উভয়টা মাইনাস বলতে কে কে, ভূমি আর হচ্ছে অতিভুজ, ভূমি আর হচ্ছে অতিভুজ। আচ্ছা, তো আমরা দেখি সাইন থিটা সমান কি, সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্বকে এখন মাইনাস ওয়াই, অতিভুজ হচ্ছে আর, মাইনাস ওয়াই বাই আর, একটা যেহেতু মাইনাস তাহলে সাইন থিটাটা এখানে মাইনাস হবে, তাহলে সাইন থিটা চল গেল। তারপর কস থিটা সমান কি, কস থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি মাইনাস এক্স অতিভুজ আর, একটা যেহেতু মাইনাস আছে সো কস থিটাটাও মাইনাস হবে। টেন থিটাটা কি লম্ব বাই ভূমি, লম্ব মাইনাস ওয়াই ভূমি মাইনাস এক্স, এই যে লম্বটা হচ্ছে মাইনাস ওয়াই ভূমিটা মাইনাস এক্স, উভয়টা যখন মাইনাস হবে মাইনাস মাইনাস কাটা গিয়ে যে মানটা আসবে সেটা কি পজিটিভ। সো আমরা থার্ড কোয়াড্রেন্টে টেন থিটাকে পজিটিভ পাবো, তৃতীয় চতুর্ভাগে এটা পজিটিভ। আচ্ছা, সেম কট থিটাটা দেখো, ভূমি বাই লম্ব মানে মাইনাস এক্স বাই মাইনাস ওয়াই, মাইনাস এক্স বাই মাইনাস ওয়াই, দুটোটা যেহেতু মাইনাস 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 চলে যাবে, সো এখানে তৃতীয় চতুর্ভাগে এই কট থিটাটাও কী হবে, মাইনাস হবে। ওকে, আচ্ছা
এবার আমরা চতুর্থ কোয়াড্রেন্টের ক্ষেত্রে আসি। সেম যদি আমরা এইভাবে যদি হিসাব করি এবং এইভাবে যদি লম্ব আরেকটা আঁকি, তাহলে এখানে ওয়াইটা হচ্ছে যেহেতু নিচের দিকে, সেহেতু ওয়াইটা হচ্ছে মাইনাস, এক্সটা হচ্ছে প্লাস, আরটা হচ্ছে প্লাস, আরটা হচ্ছে পজিটিভ, তাই না? আরটা হচ্ছে পজিটিভ। তাহলে এখানে কি হচ্ছে দেখো, সাইন থিটার ক্ষেত্রে কি লম্ব বাই অতিভুজ, যেহেতু লম্ব মাইনাস ওয়াই অতিভুজ আর একটা মাইনাস একটা প্লাস, সো সাইন থিটাটা এখানে মাইনাস। ওকে ওকে, সাইন থিটা মাইনাস হয় এখানে। তারপর কস থিটা কি ভূমি বাই অতিভুজ, ভূমিটাও প্লাস অতিভুজটাও প্লাস। সো এই কস থিটাটা উভয় দিকে যেহেতু প্লাস হচ্ছে, চতুর্থ কোয়াড্রেন্টে কস থিটাটা কি হবে? প্লাস হবে। আচ্ছা, তো এরপর আসো টেন থিটা। টেন থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, যেহেতু লম্ব মাইনাস হয় ভূমিটা প্লাস হয়, সেহেতু প্লাস মাইনাসে মাইনাস হয়, সেহেতু টেন থিটাটা এখানে প্লাস হবে। অনুরূপ কট থিটা হচ্ছে ভূমি বাই যেহেতু লম্ব একটা মাইনাসের আছে, সেহেতু কট থিটাটাও মাইনাস হবে। আর সেক থিটাটা হচ্ছে কি, সেক থিটাটা হচ্ছে অতিভুজ বাই ভূমি, এটাও প্লাস এটাও প্লাস, সো এটাও এখানে কি হবে? প্লাস হবে। তাহলে চতুর্থ কোয়াড্রেন্টে হচ্ছে সেক থিটাটা কি হবে? প্লাস হবে। আমরা দেখে নিলাম যে 6টা অনুপাতের মধ্যে আমরা ত্রিকোণমিতির মধ্যে যদি 4টা কোয়াড্রেন্টে বিভক্ত করে ফেলি, তাহলে প্রথম চতুর্ভাগে দেখা যাচ্ছে সবগুলো অনুপাতই প্লাস হচ্ছে। দ্বিতীয় কোয়াড্রেন্টে শুধুমাত্র সাইন থিটা এবং কসেক থিটা প্লাস হচ্ছে। তৃতীয় কোয়াড্রেন্টে দেখা যাচ্ছে টেন থিটা এবং কট থিটা প্লাস হচ্ছে। এবং চতুর্থ কোয়াড্রেন্টে দেখা যাচ্ছে কস থিটা এবং সেক থিটা প্লাস হচ্ছে। ঠিক আছে, তাহলে এই যে পরীক্ষণের মাধ্যমে সরাসরি পর্যবেক্ষণ করলাম আমরা কোন কোয়াড্রেন্টে কোন মানটি পজিটিভ হয়, কোন মানটি নেগেটিভ হয়, সেটা বুঝে নিলাম। আশা করছি এভাবে বুঝে বুঝে পড়লে তোমাদের এই বিষয়গুলো আর কখনো ফলস হবে না। আজকের লেকচারের আজকে আমরা সর্বশেষ টপিক নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সর্বশেষ টপিকটা হচ্ছে কোণের প্রমিত অবস্থান বা এক্সাক্ট ডিসিশন, এক্সাক্ট পজিশন বা স্ট্যান্ডার্ড পজিশন, এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড পজিশন বা এক্সাক্ট পজিশন বা সার্কামস্টেন্স অবস্থা আর কি, সেটা কোন অবস্থায় আছে। কোণের আজকের শেষ টপিক কোণের প্রমিত অবস্থান বা এটাকে বলা হয় এক্সাক্ট পজিশন, হ্যাঁ, বা তোমার স্ট্যান্ডার্ড পজিশন। ওকে, তার আগে আমি দেখে নেব যে এখানে আমার সাথে কয়জন যুক্ত আছো এবং তোমরা কোনো কিছু জানতে চাও কিনা। আচ্ছা, ওকে, তোমরা যারা জয়েন হয়েছ ক্লাসটি শেয়ার করে দাও, এটা তোমাদের ফ্রেন্ড যারা আছে তাদের জন্য হেল্পফুল হবে। এবং আমি কিন্তু আজকের ক্লাসটি বেসিক লেভেল থেকে আলোচনা করছি। আই হোপ দ্যাট ইউ উইল বি, তোমরা অবশ্যই এখান থেকে উপকার পাবে। আচ্ছা, এখানে আচ্ছা, আমরা আমাদের নেক্সট যে টপিকটা সেটা আলোচনা করব এখন। ওকে ফাইন, আমাদের নেক্সট টপিকটা হচ্ছে কোণের প্রমিত অবস্থান বা স্ট্যান্ডার্ড পজিশন। খুব ভালো করে শুনো, যখন আমরা ত্রিকোণমিতিতে বা বেসিক লেভেল থেকে যখন ছোটোখাটো কিছু প্রশ্ন আছে, ওই যে ক নাম্বার বা খ নাম্বারের জন্য ওই কোয়েশ্চেনগুলো কিন্তু আমরা অ্যান্সার করতে পারি না অনেক সময়। বেসিক লেভেল থেকে যখন দেয়, তোমরা তোমাদের বইতে 167 পৃষ্ঠা অর্থাৎ হায়ার ম্যাথের 8.2 এর সম্ভবত 167 পৃষ্ঠায় এই সংখ্যাটা পাবে, কোণের প্রমিত অবস্থান বা কোণের এক্স্যাক্ট পজিশন বা তোমার স্ট্যান্ডার্ড পজিশন বলা হয় এটাকে, বা এক্স্যাক্ট পজিশন বলা হয়। এটা কি? এটা হচ্ছে আমাদের এই যে, এটা তো ও অক্ষ না, ও এটা হচ্ছে এক্স, অলওয়েজ এটা এক্স। আমরা এই ও থেকে এক্স যেটা আছে এটাকে আদি অক্ষ ধরে, আদি অ্যাক্সিস ধরে, অ্যাক্সিস মানে অক্ষ, আদি অক্ষ ধরে যে কোনো দিকে যে কোণটা উৎপন্ন হবে, ধরো আমি এখানে একটা কোণ নিলাম, এই যে আদি অক্ষ থেকে বিবেচনা করে এই রেখা পর্যন্ত, ও এক্স থেকে ওপি পর্যন্ত এটা একটা কোণ নিলাম, যেখানে আমার একটা ফি বিন্দু নিলাম, এই ফি বিন্দুর দুটো স্থানাঙ্ক এক্স ওয়াই, মানে হচ্ছে এখানে এক্স ওয়াই বলতে কি বোঝায়? এক্স ওয়াই বলতে ফি বিন্দুর সাপেক্ষে এখানে দুইটা রেখা থাকবে, একটা হচ্ছে ভূমি এক্স আর একটা হচ্ছে লম্ব ওয়াই, এবং এই ভূমিটাকে আমরা বলি হচ্ছে ভোজ, ওয়াইটাকে বলা হয় কুটি। এটা আমরা আস্তে আস্তে পাবো, এটা তোমরা 11তম অধ্যায়ে স্থানাঙ্ক জ্যামিতিতেও আমরা পাবো। ভূমি জিনিসটাকে বলা হয় হচ্ছে ভোজ, ভূমিটাকে বলা হয় হচ্ছে ভোজ, আর ওয়াইটাকে বলা হয় হচ্ছে কুটি। ওকে, আচ্ছা, কুটি বলা হয়। আর সেক্ষেত্রে আমরা কি বলেছি যে কোণের প্রমিত অবস্থান হচ্ছে ও বিন্দু থেকে এক্স অক্ষকে এই যে রেখাটা আছে এই রেখাটাকে আমরা আদি অবস্থান দেবো, মানে কোণ হিসাব করার ক্ষেত্রে কখনো এটা শেষ বিন্দু হবে না, কোণ এখান থেকে এদিকে যাবে অথবা এদিক থেকে এদিকে যাবে। আমরা 8.1 ডিসকাস করেছি, যদি
পজিটিভ হয় ঘড়ির কাঁটার বিপরীত দিকে এখান থেকে এদিকে যাবে, আর যদি নেগেটিভ কোণ হয় ঘড়ির কাঁটার দিকে এখান থেকে এদিকে আসবে। যেখানে যাক না কেন সে যেই অক্ষের সাথেই কোণ উৎপন্ন করুক না কেন সেটা এই অক্ষ থেকে শুরু হবে। কোন অক্ষ থেকে? ওএক্স অক্ষ থেকেই শুরু হবে, তার কোণের পরিমাণটা ওএক্স অক্ষ থেকেই শুরু হবে। এই ওএক্স অক্ষ থেকে শুরু হয়ে যেই রেখা থেকে কোণ উৎপন্ন করবে যতটুকু পজিশন সে দখল করে নেবে এই পজিশনটাই হচ্ছে তার প্রমিত অবস্থান বা স্ট্যান্ডার্ড পজিশন কিংবা এক্সাক্ট পজিশন। সো আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা আগামী ক্লাসে তোমাদের 8.2 এর বইয়ের যে ম্যাথগুলো আছে সেই বইয়ের ম্যাথগুলো থেকে আলোচনা করার চেষ্টা করব এবং বইয়ের মধ্যে ইম্পর্টেন্ট যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো নিয়ে আলোচনা করব। এরই মধ্যে তোমরা তোমাদের মেন বইয়ের যে টপিকগুলো আছে 8.1 অনুশীলনী যেখানে শেষ হয়েছে এবং 8.2 অনুশীলনী শুরু হওয়ার আগে যে বেসিক লেভেলের আলোচনাগুলো আছে আমি এখান থেকে শুধুমাত্র ফান্ডামেন্টাল যে থিওরিগুলো সেই থিওরিগুলো নিয়ে আলোচনা করেছি এবং এখানে বাকি থিওরিগুলো নিয়ে আলোচনা করলে অনেক বিশাল একটা লাইভ ক্লাস হবে, প্রায় 2 থেকে 3 ঘন্টার একটা লাইভ ক্লাস হবে সব থিওরিগুলো নিয়ে আলোচনা করতে গেলে। তো রমজান মাস এত কিছু সম্ভব না, তোমাদেরও ধৈর্য এতটা নেই, সো এত লং ক্লাস না দিয়ে আমি বেসিক লেভেলগুলো আলোচনা করেছি যেগুলো না করলেই নয়। ঠিক আছে, তো আশা করছি তোমরা লাইভটা সম্পূর্ণ দেখবে, শেয়ার করবে, উপকৃত হবে। রমজান মাসে ভালো থাকবে, করোনা থেকে বেঁচে থাকবে, নিরাপদ দূরত্বে থাকবে, সচেতন থাকবে এবং ভালো থাকবে এই কামনা করে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।